নমস্কার। কেকেআর ডাগআউটে আপনাদের সকলকে স্বাগত। লখনৌ এর কাছে কলকাতা নাইট রাইডার্স তাদের ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে বিশাল লক্ষ্য চেস করতে নেমেও কিন্তু 4 রানে হেরে গেল এবং এই হার কেকেআর কে অনেক ব্যথা দেবে। তার কারণ পয়েন্টস টেবিলে কেকেআর কিন্তু পুরো মিড পজিশনে ছিল, সেখান থেকে কিন্তু তারা অনেকটাই পিছিয়ে গেল এই সিজনের জন্য। কারণ এই হারটা কিন্তু মেনে নেওয়া যায় না, খুবই ক্লোজ কন্টেস্ট হার। এবং বলতেই হয় কেকেআর এর ব্যাটাররা কিন্তু যথেষ্ট চেষ্টা করেছে আজকে ম্যাচটা জেতানোর, কিন্তু লাস্টে একটুর জন্য শর্ট হয়ে যায়। প্রথম থেকে যদি ম্যাচের স্টোরিটা বলি, টস হয়, আজিঙ্কিয়া রাহানে টসে জেতে এবং নেয় বলিং। ব্যাটিং করতে আসে এডেন মার্করাম আর মিচেল মার্শ আর এডেন মার্করাম দুজনে মারতেই থাকে কেকেআর বোলারদেরকে। পাওয়ার প্লে হোক, নন পাওয়ার প্লে হোক, সব ওভারে মেরে যাচ্ছে। এরকম মারতে 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 এক সময় এডেন মার্করাম হাঁপিয়ে যায় এবং তার উইকেটটা হার্ষিত রানা তুলে নেয়। ততক্ষণে এডেন মার্করাম 28 বলে 47 রান বানায় এবং 167 স্ট্রাইক রেটে বানায়। তারপর নামে নিকোলাস পুরান। এতক্ষণ এডেন মার্করাম যে স্ট্রাইক রেটে যে গতিতে খেলছিল, নিকোলাস পুরান কি করে তার থেকে ডবল গতিতে মারা শুরু করে। মারতেই থাকে। মিচেল মার্শ আর নিকোলাস পুরান এত মারে, মানে ওই টাইমটা খেলা দেখতে গিয়ে আমরা রীতিমতো আমি ইরিটেট হয়ে গেছি। মানে কি হচ্ছে রে ভাই, যা হচ্ছে শুধু নিকোলাস পুরান নয় 6 মারছে 4 মারছে, নয় মিচেল মার্শ 6 মারছে, নয় 4 মারছে। এই করতে করতে মিচেল মার্শ এক সময় গিয়ে অ্যান্ড্রে রাসেলের বলে আউট হয়। ততক্ষণে মিচেল মার্শ 48 বলে 81 রান করে ফেলে, 168 স্ট্রাইক। এবং নিকোলাস পুরান, যার কথা না বললেই নয়, 36 বলে 87 রান করেছে, 241 স্ট্রাইক রেটে, 7টা 4 এবং 8টা 6। ক্যান ইউ ইমাজিন? মানে নিকোলাস পুরান তুলোধনা করেছে আজকে কেকেআর এর বোলিং, মানে তুলোধনা, যা পেরেছে যেভাবে পেরেছে পেরেছে। এবং যদি কেকেআর এর বোলারদের কথায় আসে, যেটা মানে সত্যি একটা কথা ভাববার বিষয়, বোলারদের ফিগার কিন্তু খারাপ নয়। ভাইভা বড়োরার কথাটা এই জন্য বলছি, 4 ওভারে মাত্র 35 রান দিয়েছে, 8.75 ইকোনমি। মানে এই পিচে যেখানে লখনৌ টোটাল রান করে 238 রান, সেখানে বৈভব অরোরা মাত্র 4 ওভারে 35 রান দেয়। এবং শুধু বৈভব অরোরা নয়, বরুণ চক্রবর্তীর কথা যদি আমি বলি, বরুণ চক্রবর্তী কিন্তু 4 ওভারে 31 রান দেয়। মানে ইমাজিন করতে পারো, এরা দুজন 4-4-8 ওভারে মাত্র 60 রান খরচা করে। তার মানে রেস্ট যা রান খেয়েছে বাকিরা খেয়েছে। হর্ষিত রানা 4 ওভারে 51 রান, 2 উইকেট নিয়েছে, বাট তার ইকোনমি 2 হয়। সুনীল নারিন আজকে তার দিন ছিল না, 3 ওভারে 38 রান, 12.67 ইকোনমি। আন্দ্রে রাসেল 2 ওভারে 32 রান, 1 উইকেট, 16 ইকোনমি। এবং যার কথা না বললেই নয়, সেটা হলো মিচেল স্টার্কের প্রপার ব্যাকআপ, আমরা যাকে নিয়ে ধেই করে নেচেছিলাম অকশনের পর, স্পেন্সার জনসন। 3 ওভারে 46 রান দিয়েছে। তবু কেকেআর ম্যানেজমেন্টের চোখ খুলছে না, কেন কে জানে। তার কারণ হলো কেকেআর এর ম্যানেজমেন্ট যে ম্যাচগুলো জিতছে, ধরো মঈন আলীকে তুমি টিমে নিলে, তোমার টিমটা ম্যাচ জিতলো, তারপরের ম্যাচে তুমি মঈন আলীকে বার করে আবার স্পেন্সার জনসনকে খেলালে, স্পেন্সার জনসন প্যাথেটিক পারফরমেন্স করলো, তারপরের ম্যাচে আবার তুমি মঈন আলীকে আনলে, এনে ম্যাচ জিতলো। মানে স্পেন্সার জনসন তো আমাকে একটা করে ম্যাচ দিতে হবে যাতে করে আমরা হেরে যেতে পারি একটা করে। এই লজিকেই কেকেআর চলছে। না কোনো বোলিং এর অ্যাকুরেসি আছে, না ইকোনমিক্যাল বোলার, না উইকেট নিতে পারছে, কোনো কাজেই লাগছে না, শুধুমাত্র তাকে খেলিয়ে যাওয়া হচ্ছে। আমি লজিক বুঝতে পারছি না। আর যে ফিগারটা যে খেয়েছে 15.33-এর ইকোনমিতে, এই মানে এর থেকে খারাপ কিছু হতে পারে না। এটা সবচেয়ে ওয়ার্স্ট কন্ডিশন একটা বোলার। চেতন সাকারিয়াকেই খেলাতে পারতাম আমরা। কেকেআর ম্যানেজমেন্ট চেতন সাকারিয়াকে কেন খেলাচ্ছে না আমি বুঝতে পারি। ইন্ডিয়ান অপশন এর থেকে তো খারাপ বোলিং করবে না। এটা তো মানে ম্যাক্সিমাম খারাপ অবস্থা। এর থেকে ভালো বোলিংই করবে প্রত্যেকটা টিম। মুম্বাই দেখুন, অশ্বিনী কুমারকে খেলাচ্ছে। আপনি যদি এই টিমটা দেখেন, কি বলে, সানরাইজার্স হায়দ্রাবাদ, জিশান আনসারি বলে একটা বোলারকে তুলেছে। প্রত্যেকটা টিম কিছু কিছু নিউ ট্যালেন্টকে খেলায়। কেকেআর এই পুঁথিগত সেই যা করেছিলাম তাই করবো এরকম করে আসছে বলেই এখনো অব্দি এরকম ডিব্লিউডব্লিউ চলছে। কারণ অনায়াসে আমি চেতন সাকারিয়ার উপর বেট করবো, আমি স্পেন্সার জনসনকে আর নেবই না। এন্টায়ার সিজনের জন্য আমার দরকার নেই স্পেন্সার জনসন, কারণ না কোনো একটা দিক দিয়ে স্পেন্সার জনসন কোনো কাজে আসছে না। তা সত্ত্বেও কেকেআর ম্যানেজমেন্টে তাকে পছন্দ, তাকে খেলিয়ে যাচ্ছে। গত ম্যাচেই মঈন আলীকে খেলানো হলো, টিম ম্যাচ জিতবে। তার আগের ম্যাচে কিন্তু মঈন আলী খেলেনি, ম্যাচটা হেরে গেছিল। এই রাজস্থান ম্যাচ মনে পড়ে, মঈন আলী খেলেছিল, ম্যাচ জিতবে। তো মঈন আলী আমার মনে হয় কোথাও একটা গিয়ে লাকি ফ্যাক্টর এই বছর কেকেআর এর এক্স ফ্যাক্টর আমরা বলি না, সেই এক্স ফ্যাক্টর।
মইন আলীকে কোনোভাবে তোমাকে টিমে খেলাতে হবে, তবেই তোমার টিম ম্যাচটা জিতবে, আমার যা মনে হচ্ছে। এবার আর একটা যদি প্রশ্নে আসি, যে কে কে আর যেভাবে বোলিংটাকে করছে, আইদার তারা স্পিন ফ্রেন্ডলি পিচ চাইছে, এই ম্যাচের পরেও হবে, মানে বিতর্ক এই ম্যাচটার পরেও কন্ট্রোভার্সি হবে 100%। আর আজকের পিচটা মোটেই স্পিন ফ্রেন্ডলি পিচ ছিল না। কিন্তু যখন কে কে আর স্পিন ফ্রেন্ডলি পিচ চাইছে, টপ 3টে স্পিনার খেলছে না কেন? তোমার প্লেইং ইলেভেন খেলছে তো সেই দুটো স্পিনার 4-4 8 ওভার করে বেরিয়ে যাবে, বাকি রেস্ট 12টা ওভার তো মার খাচ্ছে বলো। এইটা কেন অ্যাড্রেস করতে পারছে না কে কে আর, আমি বুঝতে পারছি না। অনায়াসে কিন্তু খেলানো যায়, টিম কম্বিনেশন যদি দেখি, এই জায়গাটা স্পেন্সার জনসনের জায়গাটা কিন্তু অনায়াসে চেতন সাকারিয়াকে খেলানো যায়। তাতে যদি মঈন আলী, আন্দ্রে রাসেল, ডিকক আর নারিনি 4জন খেলে কোনো অসুবিধা নেই, 4জনকে খেলো। যদি মঈন আলীকে নাই দরকার পড়ে, খেলিও না, ওই জায়গাটা তুমি ফাঁকা রেখে দাও। কোনো সময় ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে রোহমান পওয়ালকেও তো আমরা টিমে আনতে পারি, রোহমান পওয়ালকেও তো আমরা ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে যখন হার্ড হিটিং দরকার নিয়ে আসতে। এই অপশনটা কেন রাখা হচ্ছে না আমি বলছি। এই গম্ভীর একটা টেমপ্লেট সেট করে দিয়ে গেছে, আর সেই টেমপ্লেটটাই ফলো করা হচ্ছে এই বছর, যেটা কাজে আসছে। কেকেআর যদি ব্যাটারদের কথা বলি, কারণ রান অলরেডি হয়ে গেছিল 238, 239 রান চেস করতে নেমেছিল কেকেআর। কেকেআর যখন 39 রান চেস করতে নামে, ডিকক আর নারী স্টার্ট দেওয়ার চেষ্টা করেছিল, বাট ডিকক কিন্তু 9 বলে 15 রান করে আউট হয়ে যায় আকাশদীপের বলে। তারপর নামে আজিঙ্ক্য রাহানে। আমি জানি কেকেআর যদি খারাপ পারফরমেন্স করে না এবছর, সবচেয়ে আগে খুব পড়বে আজিঙ্ক্য রাহানের বলা। তাকে ক্যাপ্টেন্সি থেকে সরানো হবে, তাকে টিমে রিটেন করা হবে না, তাকে টিম থেকে রিলিজ করে দেওয়া হবে। কিন্তু বিশ্বাস করুন, রাহানে এই মুহূর্তে দাঁড়িয়ে কেকেআর টিমের বেস্ট ব্যাটসম্যান। আমি এই কথাটা মানে নিজের দায়িত্ব নিয়ে বলতে পারি। প্রত্যেকটা ম্যাচ কিন্তু সে ডেলিভার করছে। এই ম্যাচটাতেও 35 বলে 61 রান করেছে, 8টা 4 2টো 6, 174 স্ট্রাইক রেটে। এবং বলতেই হয়, সুনীল নারিন আর সে যখন ব্যাটিং করছিল, ম্যাচ অনেক ইজি মনে হচ্ছিল। নারিন 13 বলে 30 রান করে। তারপর না ভেঙ্কটেশ আইয়ার আর আজিঙ্ক্য রাহানে যখন ব্যাটিং করছিল, দেখে মনে হচ্ছিল কেকেআর ম্যাচটা জিতেই যাবে। ইভেন আফটার দে আর চেজিং 239, কেকেআরকে দেখে মনে হচ্ছিল কেকেআর ম্যাচটা জিতে যাবে। রাহানের তো মানে তোর যেদিক থেকে খুশি মারছিল, এই তো পাওয়ার প্লের পরেও ভালো খেলছে। তারপর শার্দুল ঠাকুর, লখনৌ এর হয়ে শার্দুল ঠাকুর মানে একটা ব্লেসিং ইন ডিসগাইজ হয়ে গেছে। মানে যেখানে যখন শার্দুল ঠাকুর আসছে উইকেট নিয়ে নিচ্ছে। শার্দুল ঠাকুর এলো, রাহানেকে আউট করে দিল। ভেঙ্কি আইয়ার, তারপর নামে সাত দিতে রমনদীপ সিং। আমি জানি না কেন রমনদীপ সিং এই জায়গাটা এলো, 2 বলে 1 রান করে রমনদীপ আউট হয়েছে। তারপর নামে আঙ্গ্রেফিস রাঘুবংশী। আমার এই জায়গাটাতে বহুত বড় একটা কোশ্চেন আছে। আমি চেস করছি এত একটা বড় টোটাল, আমার কাছে রিঙ্কু সিং, রাসেলের মতো প্লেয়ার আছে, আমি নামাচ্ছি আঙ্গ্রেফিস রাঘুবংশী। আমি রাঘুবংশীর থেকে কিছু কেড়ে নিতে চাই না, সেই যথেষ্ট ভালো প্লেয়ার। বাট ফ্যাক্ট আমাদের মানতে হবে, টি-20 ক্রিকেট পাল্টে গেছে। এখানে রাঘুবংশী এই জায়গায় নেমে কি করবে? এই জায়গায় যদি রাসেল কি নামাতাম, যদি রিঙ্কুকেই নামাতাম, রিঙ্কু তো লাস্টে নট আউট রয়ে গেল, কোনো লাভ হলো না। তো রিঙ্কুকে তো খেলতে দিতে হবে। এই কারণে প্রথম থেকে বলে আসছি, তোমার টপ অর্ডারের হানের রঘুবংশী, ভেঙ্কি আইয়ার 3জন একসাথে খেলতে পারে না। তোমাকে সব সময় এটা করতে হবে যে রাহানে 3-এ থাকলে ভেঙ্কি 4-এ, 5-এ রিঙ্কু, 6-এ রাসেল, 7-এ রমনদীপ। এই ব্যাটিংটাই রাখতে হবে। এখানে কোনো অপশন নেই যে আমি কোনো সময় কোল্যাপস হলে মনীষ পান্ডে বা রঘুবংশীকে তুমি আনতে পারো, কিন্তু তাদের কনস্ট্যান্টলি খেলানো কেকেআর ম্যানেজমেন্ট এটা একদমই বুঝতে পারছে না, যে তাদেরকে কনস্ট্যান্টলি খেলিয়ে মিডিল অর্ডারটা 12টা বাজিয়ে দেয়। জাস্ট 12টা বাজিয়ে দিচ্ছে। কারণ রঘুবংশী ভালো প্লেয়ার, বাট রঘুবংশী রাহানে আর ভেঙ্কি আইয়ার একসাথে 3জন মিডিল অর্ডারে চলে এলে কিন্তু কেকেআর কোনোদিনই কোনো ম্যাচই ক্রিটিক্যাল ম্যাচই জিততে পারে। ওই 1-8টা ম্যাচ বের করবে, কিন্তু কোনো ক্রিটিক্যাল ম্যাচই জিততে পারে। জিততে গেলে আমাদের অল আউট যেতে হবে, যেরকম ব্যাটিং যে যেখানে পজিশনে খেলতো সেই পজিশনে খেলতে হবে। রিঙ্কু সিং আজকে কি করতে নেমেছিল নাম্বার 8-এ? এই প্রশ্নটা যদি ম্যানেজমেন্টকে করা হয়, ম্যানেজমেন্ট পিচ নিয়ে প্রশ্ন করছে, কিন্তু রিঙ্কু সিং যদি আজ 5 নম্বরে নামতো, আমি তো মনে হয় রেজাল্ট অন্যরকম, কেকেআর ম্যাচটা জিতে যেত। সেক্ষেত্রে পিচ নিয়ে কোনো প্রশ্নই উঠতো না। রিঙ্কু সিং কি করতে নামলো 8 নম্বরে? রাসেল। আর রাসেল মানে, সরি টু সে, আন্দ্রে রাসেলের থেকে না কেকেআর ফ্যানেদেরকে হাত জোড়ো করে বলছি, অনেক বেশি এক্সপেক্ট করা হচ্ছে। আন্দ্রে রাসেল এত এক্সপেকটেশনের দাম দিতে আর পারবে না, এটা আমাদের মেনে নিতে হবে। অনেক বেশি এক্সপেক্ট করা হচ্ছে। আন্দ্রে রাসেল, অন্তত আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং এক্সকিউজ দিতে পারে, আন্দ্রে রাসেল কিন্তু এক্সকিউজ দিতে পারবে না আজকে। আন্দ্রে রাসেল যে জায়গাটা ব্যাটিং করতে নেমেছে, সেই জায়গায় কিন্তু পুরো ফাউন্ডেশন সেট ছিল। ওইখান থেকে রাসেল যদি নিজের স্বাভাবিক খেলাও খেলতো, কেকেআর ম্যাচটা জিতে যেত। কিন্তু না, রাসেল বল ওড়ালো, আউট হয়ে। মানে কেয়ারলেস অ্যাপ্রোচ। রিঙ্কু সিং নেমেছে 8 নম্বরে, মানে হোপলেস
একটা জায়গা যেখানে মানে 90% ম্যাচ লখনৌ জিতে গেছে, সেখানে আমি রিঙ্কু সিংকে নামিয়েছি। রিঙ্কু সিংকে কি আগে নামানো যেত না? রঘুবংশী কি করেছে? রঘুবংশী আজকে ম্যাচটাতে কি, এই ম্যাচে রঘুবংশী কি খেলতে পারবে? তার চিরাচরিত খেলা যদি রঘুবংশী খেলে, জেতাতে পারবে ম্যাচটা? এটা কি বুঝতে, এই বাংলা ভাষা বুঝতে পারছে না ঠিক? চন্দ্রকান্ত পণ্ডিত সব পুরো গম্ভীরের সেই একটা খাতায় লিখে দিয়ে গেছিল পর্দর মতো ব্যাটিং লাইন আপ, সেই রকম কাজই করে যাচ্ছে। এই কমন সেন্সটা নেই যে আমাদের ব্যাটিংটা ফ্রি ফ্লোয়িং হচ্ছে না, ভিতরে এতগুলো ব্যাটসম্যান চলে আসছে, যারা মেন ব্যাটার, যাদের উপর এত ভরসা, তারাই বলই পাচ্ছেন খেলবার না। এই জিনিসটা চন্দ্রকান্ত পণ্ডিতের মাথায় ঢুকছে না। ডিজে ব্রাভো কি করছে? ডিজে ব্রাভো অ্যাজ আ মেন্টর কি রোল আছে তার, আমি তো জানতে চাই। মানে এটা ওই প্রশ্নগুলো উঠবে, ডিজে ব্রাভোর কি রোল আছে? মানে সে কি শুধু ড্রেসিং রুমে নাচছে? তো সেইগুলো জানতেই হবে। কিন্তু মানে খুবই প্যাথেটিক। আমার নিজের খুব খারাপ লেগে যায় এই ম্যাচটা দেখে। আমার মনে হয়েছিল যে যে প্লেয়ার গুলোর উপর আশা কম, যেমন আজিঙ্কিয়া রাহানে, খুব একটা কেউ এক্সপেক্টই করে না, সে এত ভালো খেললো। আর যাদের থেকে এত বেশি আশা, আইদার তাদের মধ্যে থেকে রিঙ্কু সিং বল পেল না, আর রাসেলকে তো মানে কি বলবো, রাসেল রমনদীপ এরা দুজন তো ফেল করলো। বিগ স্টেজে রমনদীপ সিং এর জন্য সবচেয়ে বড় সুযোগ ছিল, তাকে প্রমোট করা হয়েছিল নাম্বার 5, এত ভালো সুযোগটাও সে নষ্ট করলো। তো এইরকমই চলছে। সুনীল নারিন আজ যথেষ্ট ভালো খেলেছে। কুইন্টন ডিকক হবে তার থেকে সেই অ্যাগ্রেশন ব্যাটিং দেখতে পাবো, সেটাও কিন্তু একটা যথেষ্ট প্রশ্ন চিহ্নের মধ্যে আছে। এই সব ম্যাচে কিন্তু দায়িত্ব নিতে হবে কেকেআর কে। কিন্তু অবশ্যই যদি তারা স্পিন ফ্রেন্ডলি পিচে খেলতে চায়, অবশ্যই করে মঈন আলীকে তাদের টিমে আনতে হবে। স্পিন্সার জনসনকে দয়া করে টিম থেকে বাইরের রাস্তাটা দেখাও। তার জন্য কিন্তু আইপিএল নয়, তাকে আরো ডেভেলপ হয়ে কিন্তু এর পরে আসতে হবে। সে মোটেই আইপিএল এর জন্য তৈরি নয়। ভালোই পিটুনি খাচ্ছে স্পেন্সার জনসন। দরকার পড়লে তোমার যদি ফরেন ফাস্ট বোলারের উপর অবসেশন থাকে, তাহলে তুমি আন্দ্রিক নোকিয়াকেই খেলাও, বাধ্য হয়ে বলছি। নইলে চেতন সাকারিয়াকে খেলাও, অ্যাটলিস্ট এর থেকে ভালো পারফরমেন্স করবে। এর পরে কিন্তু একটাও ম্যাচে এরকম ভাবে যদি স্লিপ করে কেকেআর, তাহলে কিন্তু এই বছরের অন্তত কাপের আশা ছেড়ে দিতে হবে কেকেআর। রাহানের জন্য কিন্তু মেক অর ব্রেক। আমার খারাপও লাগবে আজিঙ্কিয়া রাহানের জন্য, কারণ আজিঙ্কিয়া রাহানে এত ভালো খেলছে, এত ভালো ক্যাপ্টেন্সি করছে, কিন্তু তার রেজাল্ট আসছে না। সে জানি না কেন এটা করছে। তার মতো এত ভালো একটা অ্যাগ্রেসিভ ক্যাপ্টেন কেন এরকম ভাবে ব্যাটিং লাইন আপ সাজাচ্ছে, আমি বুঝতে পারছি না। তার প্রেসারে করছে, বাট ডেফিনেটলি কেকেআর নিজের ব্যাটিং অর্ডারটা ঠিক করা উচিত, আর বোলিং লাইন আপটা ঠিক করা উচিত, তবেই কিন্তু কেকেআর ম্যাচ জিততে পারবে। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, আর কেকেআর এর ম্যাচ সম্বন্ধে আপনাদের মতামতটাও কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই বলে আমি ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।